আমাকে দিদি আদর করে বলতেন মুটি। বললেন হ্যাঁ রে মুটি, এই শান্তনু সিনহা বিশ্বাস বলে একজন আছে, তুই তাকে চিনিস? তখন আমি চিনতে পারছি না। বললাম দিদি মনে করতে পারছি না। পরে মনে পড়লো, দিদি হ্যাঁ উনি তো আমাকে আর তোমাকে এরকম কি বলে পুলিশের রিভলভার বার করে যে আসবে তাকে মেরে ফেলবে এরকম করতে করতে, ওকে তুমি ওসি নিউ মার্কেট করে দাও। তখন হাসতে হাসতে বলছেন দিয়েছি ওনাকে ওসি। তৃণমূলের একাধিক তাবড় নেতা নেত্রী বিতর্কে জড়িয়েছেন। ইডি ইনকাম ট্যাক্স আধিকারিকরা একাধিকবার তাদের তলব করেছেন বাড়ি এবং অফিসে তল্লাশি। এই তালিকায় নাম জড়িয়েছে শান্তনু সিনহা বিশ্বাস, দেবাশিস কুমারের। সোনালী, আপনি শান্তনু সিনহা বিশ্বাসকে কতদিন ধরে চেনেন? আমি শান্তনু সিনহা বিশ্বাস বলে যে ভদ্রলোক কালীঘাটের ওসি ছিলেন, সে আমার কাছে রাখি পড়তো কখনো কখনো। তারপরে মমতাদি চিফ মিনিস্টার হলেন, তার আগের ঘটনা। কিন্তু তার স্ত্রী কাকলি সিনহা বিশ্বাস, তার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ ছিল। সে আমাকে বলতেন, শান্তনু সিনহার যেহেতু আমার কাছে রাখি পড়তেন, কাকলি আমাকে দিদি বলতো। জানো তো দিদি, আমি না মা দুর্গা বরণ আমরা করতে পারি না। কেন করতে পারো না? আমাদের বাড়ির তো আশেপাশে অনেক দুর্গা পুজো হয়, তুমি চলে আসবে কাকলি। কাকলি লুকিং ভেরি গুড। তো বলতো আমাদের বাড়ির পাশেই একটা দুর্গা পুজো হয়, আমার জ্যাঠা শ্বশুর সেটা প্রতিষ্ঠা করে গেছে। তিনি এখন নেই, তিনি স্বর্গত। এখন আমরা সবাই মিলে দুর্গাপুজোটা পাড়ার লোকেরা মিলে করি। আমি কাকলিকে ডাকতাম যে কাকলিকে তুমি বলতাম না, কাকলিকে বলতাম কাকলি তুই আসবি, মাকে বরণ করে যাবি। কাকলি আসতেন, বরণ করে যেতেন মাকে। আমরাও সব বাড়ির বউরা সেজে গুজে মাকে বরণ করতাম। কাকলি এসে যেমন বাড়ির ভাইয়ের বউ থাকলে যেমন ননদদের গাইড করে, দিদি এটা হচ্ছে না কিন্তু, এটা তো তোমাকে ভালো দেখাচ্ছে না কিন্তু। তাহলে আমি কি করবো, আমি তো এমনিতেই খারাপ দেখতে। তখন কাকলি বলতো না না তুমি এটা করো, এইটা পড়ো। আচ্ছা। তারপরে শান্তনু সিনহা বিশ্বাস তো আর আমাদের আউট অফ রিচ হয়ে গেল। দিদি যখন চিফ মিনিস্টার হলেন, শান্তনু সিনহা বিশ্বাস ওই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কি একটা হলেন। তারপরে তো শান্তনু সিনহা বিশ্বাসকে ধরা যায় না। আমার সঙ্গে কখনো ফোনে কথা হয়নি। আমি পার্সোনালি কালীঘাট থানায় গিয়ে একসময় রাখি পড়াতাম। থানায় গেলেই বলতেন যে বড়বাবু তখন নেই, উনি তো বড়বাবু ছিলেন, ওসি ছিলেন কালীঘাটে। আমরা কালীঘাটে কখনো ঠাকুরের মূর্তি কিনতে যেতাম, তখন মিথ্যে কথা কেন বলবো, শান্তনু সিনহা বিশ্বাসকে বলতাম ভাই এটা আমাকে একটু করে দে না, উনি কিন্তু করে দিতেন। আমার বাড়িতে মা বগলামুখীর পুজো হয়। আমি মা বগলামুখীকে একদিন স্বপ্ন দেখলাম, দিদির বাড়িতেও বগলামুখী পুজো হয়, যে দিদি ঘুম থেকে উঠেই বগলামুখীর স্তোত্রটা চালিয়ে দেন। আমি স্বপ্ন দেখছি যে আমি বগলামুখীর আরতি করছি, আমার বগলামুখী শত্রুনাশিনী বগলা। তারপরে আমি দিদিকে জিজ্ঞেস করলাম, ও দিদি আমি বগলামুখীর ফটো কোথা থেকে পাবো? দিদি বললেন কেন রে, তুই কালীঘাট হয়ে আসিস, কালীঘাটে তুই মা বগলামুখীর ফটো পাওয়া যায়। আমি শান্তনু সিনহাকে বললাম যে আমাকে একটা ফটো জোগাড় করে দে বাবা। শান্তনু উনি মানুষ হিসেবে কেমন ছিলেন? দেখুন আমি যখন মিশতাম তখন তো ভালো মানুষ, তখন তো মানুষটা খুবই ভালো ছিল। আর আমার বন্ধুত্ব কিন্তু যার তার সঙ্গে হয় না। যেমন তোমার সঙ্গে ভালো বন্ধুত্ব, তুমি আমার ছোট বোনের মতো। তুমি ভালো মানুষ না হলে কিন্তু আমি তোমার সঙ্গে এত গল্প করতাম। আমার বন্ধুত্ব যেমন তোমাদের সিও রাজেন বাবুর সঙ্গে, তিনি ভালো মানুষ না হলে কি আমি এত বন্ধুত্ব করতাম? তো আমরা যখন মিশতাম তখন শান্তনু কিন্তু ভালোই লোকই ছিলেন। তারপরে ওই করাপশন জড়িয়ে পড়লেন, তখন কিন্তু আমি নিজে থেকে যাইনি না, আমার যাওয়াটা আলটিমেট। উনি ওসি কালীঘাট, তো মমতাদি তখন চিফ মিনিস্টার হননি বা হবেন উনি। আমরা একটা দিনের ঘটনা আমার মনে আছে, যখন গার্ডেন নিচে শেখ আজাদকে লক আপ ডেথ করা হলো, শেখ আজাদের বউ, ওরা তো বউ বলে না বিবি বলে, রওশনারা, সে 9 মাসের প্রেগনেন্ট। তখন সে দিদির সঙ্গে দেখা করতে আসলো। দিদি তখন বাড়িতেই ছিলেন। মানিকদা ইন্টারকমে জানালেন দিদিকে, মানিক মজুমদার বলে দিদির একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন বা পিএ ছিলেন, যে দিদি এরকম শেখ আজাদের স্ত্রী আপনার সঙ্গে দেখা করতে এসছে।
তখন দিদি বললেন, বলতে মানিক বিকেলে ওর বাড়ি যাব। আর দিদি তখন গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু আমাদের স্পিকার মানে বিমান ব্যানার্জিকে দিদি বললেন, বিমান ব্যানার্জি তখন ওই জায়গাটা দেখতেন, বিমান দা আপনি আসবেন, আমি আপনার গাড়িতেই যাব। আমি গাড়িতে উঠেই দেখলাম এইরকম একটা ক্লিপ দিদির দরজার সামনে, আমি সেটাকে বন্ধ করে দিলাম। বিচালীঘাট যেই পার হলাম, সিপিএম কিন্তু রেডি ছিল, সিপিএম রেড়ে রেড়ে করে দিদির ওপর চড়াও হলো। কারণ মমতা দিদি যাচ্ছেন শেখ আজাদ বলে কারুর লকআপ ডেথ হয়েছে তার বাড়িতে। সিপিএম তো একটা কনসলিডেটেড পার্টি, সিপিএম কিন্তু রেডি ছিল। মুক্তার এখন কি করেন আমি জানি না, মুক্তার তখন সিপিএম করত। মুক্তার চড়া হলো দিদির ওপর, দিদিকে উঠে কাজ দিয়ে ঢুকে ঢুকে লাথি মারছে। দিদি তখন বিমানদাকে বলছেন, বিমানদা আপনি গাড়ি চালাবেন না, দেখি ওরা আমাকে কত মারতে পারে। আর আমি বিমানদাকে বলছি, এই গাড়ি থামিয়ে দিলি কেন? বিমানদা বলছে, সোনালি গাড়ির অ্যাক্সিলেটারে ঢিল মানে ইট পড়ে গেছে, আমি তার গাড়িটা টানতে পারছি না। তখন আমি বললাম, চালা তুই গাড়ি। আমি বিমানদাকে তুই করে কথা বলছি। তারপরে একজন আসলেন, তার কানে একটা পাঞ্জারা, এরকম পাঞ্জারা হাতে, মানে কানে হাত নিয়ে থাকলে তাকে বলা হয় পাঞ্জারা। সে এসে টিটি করে চালাচ্ছে, গুলি চালাচ্ছে। দিদি তো অজ্ঞান হয়ে গেলেন। আমার প্রথম পেজে আমার ফটো বেরোলো, যে আনন্দবাজার পত্রিকা, যে আমি হাওয়াও করে কাঁদছি, যে দিদিকে ওরা মেরে ফেললো, কেউ দিদিকে রক্ষা করো। তখন শান্তনু সিনহা বিশ্বাস আসলেন, বললেন, কি হয়েছে ম্যাডাম? আমাকে ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? তখন আমি তাকে চিনি না। দেখুন না সাহেব, এরকম দিদিকে ওরা মেরে ফেলেছে বোধহয়, আপনি দিদিকে কোথাও ভর্তি করে দিন। তখন তো সব মানে গোটা, তখন আমরা কংগ্রেস করি, তখন তো তৃণমূল কংগ্রেস নেই, সুব্রত মুখার্জি, সোমেন মিত্র সব চলে আসলেন, দিদিকে উডল্যান্ডসে ভর্তি করা হলো। সোমেন দা আসলেন, আমার মনে আছে, তখন শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি তো ফ্রম কংগ্রেস, তিনি তৃণমূলের প্রথম এমএলএ। তিনি বললেন, মমতা সোমেন দা আসছেন। সোমেন মিত্র ঢুকলেন, হরিণের চামড়ার একটা জ্যাকেট পরে, আমার কান টান ফাটিয়ে দিয়েছে মুক্তার মেরে। ওটা তো মুসলিম, আমি কিন্তু সেই মুসলমানদের ভোটেই 4-4 ফেলে হয়েছি। তা যাই হোক, তো সোমেন দা আমাকে বললেন, সোনালি তুমি হাসপাতালে ভর্তি হয়ে যাও। তখন আমি বললাম, আমাকে দিদি তো টেনে রেখেছেন। তখন আমি বললাম, না দাদা, আমি ভর্তি হলে দিদির সেবা কে করবে? বলে, কেন উডল্যান্ডসে এত নার্স, এত সিস্টার, কি মমতা তুমি সোনালীকে ছাড়া থাকতে পারবেন? তখন দিদি বলতে পারছেন না তো। তখন আমি বললাম, না সোমেন দা, আমি ভর্তি হবো না। সোমেন দা বললেন, যে তুমি তো ঘুরতে গিয়ে মার খাওনি, তুমি তো পার্টি করতে গিয়ে মার খেয়েছো। সোমেন দা বুঝতে পারছেন যে আমার আর্থিক অবস্থাটা একটু খারাপ, আমি তো উডল্যান্ডসের মতো ব্যয়ভার বহন করতে পারবো না। তখন সোমেন দা বললেন, সব ব্যয়ভার প্রদেশ কংগ্রেস বহন করবে। দেখি তোমার কোথায় লেগেছে? আমার কান টান মানে ফেটে গেছে, এত মেরেছে। আর আমার তার থেকে দুঃখ হচ্ছে, আমার ব্যাগ থেকে ব্যাগে লিপস্টিক ছিল, সেটা ওরা তো একটু মানে স্ন্যাচিং টেন্ডেন্সি থাকে, তুলে নিয়েছে। আমি তো আর বলতে পারছি না সোমেনদাকে, সোমেনদা সেটা তুলে নিয়েছে। তারপরে দিদি বললেন, তুই ভর্তি হোস না, মানে ভর্তি হোস না বললে আমাকে হাত চেপে রাখলেন। আমি ভর্তি হলাম না। দিদি 2-3 দিন থেকে দিদি বাড়ি ফিরে গেলেন। রাত্রেবেলা বিমানদা এসে আমার কাছে খুব মন খারাপ করছেন, সোনালি আমি মমতা ব্যানার্জির মাকে কি জবাব দেব, যে আমি ওকে আন্দোলন করতে নিয়ে গিয়ে মার খাওয়ালাম। আপনার সম্পর্ক কেমন ছিল দেবাশিস? ভালো সম্পর্ক। আমি যখন ডেপুটি স্পিকার হলাম, তখন আমি আনফরচুনেটলি দেবাদাকে পাইনি। তখন দেবাদা কিন্তু এমএলএ হননি। দেবাদা আমার বাড়িতে প্রসাদ খেতে আসতেন। 2000 সালে যখন আমার স্বামী এখান থেকে কাউন্সিলর ইলেকশন লড়ে, দেবাদা আমার বাড়িতে প্রসাদ খাচ্ছে। আমার সঙ্গে বান্টি বলে একটা ছেলে, আমি তখন তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, তো আমার সঙ্গে বান্টি বলে একটা ছেলে, আমরা দেখছি কৃষ্ণা ঘোষ আমাদের সাংসদ ছিলেন যাদবপুরে, কৃষ্ণা ঘোষের ড্রাইভার শশী, সে দেখছি দেবাদার পোস্টার লাগাচ্ছে, মানে ব্যানার লাগাচ্ছে। আমি বান্টিকে যেতে যেতে বলছি, বান্টি দেখ, ওই দেখ কৃষ্ণা ঘোষের ড্রাইভারও কিন্তু দেবাদার ব্যানার লাগাচ্ছে, দেবাদা প্রসাদ খাচ্ছে। তখন মা, তো আমার মা খুব মানে একেবারে অতিথি বৎসল ছিলেন। মা বললেন, এই তো দেবা আইসে, মানে আমরা তো বাঙাল, এই তো দেবা আইসে, দেবা বসো বসো। তখন দেবাদা একটু জোরে হাসলো, মাসিমা আমি তো আবার কাউন্সিলরে লড়েছি। তখন মা বললো, বাবা লোকনাথ, কোন সালের কথা? 2000 সাল। তখন আমি বললাম, দেবাদা তুমি কি জিতবে? তুমি জিতবেই আমি জানি। তখন দেবাদা বলে, বাবা লোকনাথের আশীর্বাদ যদি মিথ্যে না হয় সোনালি, দিদি আমাকে চোর বলে এসছে, মানে
ওয়ার্ডে প্রচারে কি আমাকে চোর বলে এসছে। দেবতা নির্দল। তখন গৌতম বোস আমাদের দিদির অফিসে একজন কি বলে অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি ছিল। গৌতম বোসের পরিবার খুব এনরিচড। তুই বুলানকে জিনিস, গৌতম দা ডাকনাম ছিল বুলান। হ্যাঁ, কেন চিনব না? বলে বুলানের দাদা অমলান দা বেরিয়ে বললো, ওরা কোথায় থাকতো মনে নেই এখন, আমি অনেকবারই গেছি অমলানদার বাড়িতে। দেবা, কালকে মমতা তোকে বলে আসলো, চোর বলে গেল, আর চোরেদের নিয়ে মমতা ব্যানার্জি রাজত্ব করছে। তখন দেবাদা বলল যে দাদা, তোমরা প্রতিবাদ করো ব্যালটে। তখনও তো ব্যালটে ভোট, তোমরা প্রতিবাদ করো ব্যালটে। তখন অমলানদা বলে সে আর বলতে হয়। তারপরে গৌতম দা তো আমাদের ছেড়ে, গৌতম দাও চলে গেছে। আচ্ছা, কিন্তু প্রাক্তন তৃণমূলী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ছায়াসঙ্গী সোনালী গুহ কি ভাবছেন তাদের নিয়ে, তৃণমূলকে নিয়ে, তার সঙ্গে কথা বলেছে ট্রু নিউজ বাংলা। রইল পুরো ইন্টারভিউ। আপনি কি কুমার সাহাকে চিনতেন? ওনার ব্যাপারে আপনার মনে হয় যে দেবাশিস কুমারের সাথে কুমার সাহা বিভিন্ন রকমের ল্যান্ড ডিল স্ক্যামে জড়িয়ে আছে? শোনো, যখন সালটা আমার মনে নেই, একবার লোকসভা নির্বাচনের সময় মসজিদ বাড়ি বলে একটা রাসবিহারী কেন্দ্রের মধ্যে একটা মসজিদ বাড়ি বলে একটা এলাকা ছিল, সেই জায়গাতেই কুমার সাহা থাকে। আমি সেটা জানতাম না। 500 লোক ভোট দিতে যায়নি। তখন সৌমেন মিত্র ছিল ডিসি সাউথ। সৌমেন মিত্র বলে একজন পুলিশ অফিসার, আইপিএস অফিসার। সৌমেন মিত্র আমাকে বললো, ম্যাডাম, হোয়াই ম্যাডাম ইজ ক্রাইং, শি ইজ উইনিং। তখন আমি বলছি, কেউ ভোট দিতে যাচ্ছে না, আপনি বলছেন উইনিং? তখন বলছে, আমরা তো ভোটারের পালস বুঝি বা পাবলিকের পালস বুঝি, ম্যাডাম জিতে গেছে। তখন আমাকে দিদি বলছে, রুবি দত্ত আজকে আমাদের মধ্যে নেই, তার মা আর আমি ছিলাম। রুবি দত্তর মা দিদিকে আগলে বসে আছেন। তখন আমি বললাম, কে রে বাধা দিচ্ছে? বললেন কুমার। আমি কুমারের সম্বন্ধে তখন খুব কম জানি। আমাদের পাড়ায় রঞ্জিতা বলে একটা ছেলে আছে, সে বলতো, সরি, কুমারকে যদি হেল্প করিস তাহলে কুমার তোকে কিন্তু 100% ফেরত দেবে। একবার বেহালা থানায় কুমারকে ধরা হলো। তখন আমি বেহালা পূর্বের ক্যান্ডিডেট ছিলাম। আমি সেই অবস্থা গিয়ে কুমার কিন্তু মাঠ থেকে বাঁচিয়েছিলাম। আমি ঢুকে দেখি কুমার একটা মহিলাকে জড়ি ধরে ঘুমাচ্ছে। আল্লাহ, এই কুমার ওঠ। কুমার তখন ইনটক্সিকেটেড অবস্থা। কে? যে আমি সোনালি দি। বলে কি হয়েছে? তখন কুমারের ভাইকে ধরে নিয়ে গেছে। কুমার বলে, আমার দাদাকে যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কিন্তু কেউ ভোট দিতে যাবে না। তাহলে মমতা ব্যানার্জি বাইরে বসে আছে, ধর মমতা ব্যানার্জির অমুক করি, যা করবি পরে করবি, এখন তো ভোট দিয়ে আয় তোরা। দিদি নির্বিঘ্নে জিতে গেল। তখন আমি বুঝলাম যে পুলিশ কিরকম ভাবে মানুষের পালসটা বোঝে। দিদি তো হাউ হাউ করে কাঁদছে। দিদি তুমি জিতে গেছো? দিদি বলছে, হ্যাঁ আমি অমুক জিতেছি তো অমুক জিতেছি, কেউ ভোট দিতে যাচ্ছে না। আলটিমেটলি 500 লোকই ভোট দিল ইন ফেভার অফ মমতা। আমি এরপরে শিলং গেলাম আমার কোন একটা আত্মীয়র বিয়েতে। শিলংয়ে গিয়ে দেখি নতুন বউ, সে আমাকে বলছে, আমি ওই সম্পর্কে মামি হই, মানে আমার ননদের কোন একটা শ্বশুর বাড়ি যেতে আমি গেছি। আচ্ছা মামি, তুমি কুমার সাহাকে চেনো? তখন আমার তো ভাগনা ভাগ্নি হচ্ছে। তখন আমি বললাম, তুই কি করে চিনলি? তুই তো নতুন বউ। বলে, আরে বাবা, আমার বাবা কে জানো? না কে? আমি জানি না তোর বাবা। আমার সবে বিয়ে বাড়িতে আসলাম আজকে, কি করে জানবো বল? বলে, আমার বাবা কংগ্রেসের এখানে প্রেসিডেন্ট। তখন আমি বললাম, আচ্ছা। তারপরে দেখি একদিন কুমার, আমাদের বাড়ি তো করুণাময়ীতে, কি বলে বেহালা পূর্বের করুণাময়ীতে আমার বাড়ি। করুণাময়ীতে কুমার বাইক চালিয়ে যাচ্ছে। কুমার আমাকে লক্ষ্য করে। তখন আমি বললাম, এই কুমার। তখন কুমার এরকম পেছন ফিরে তাকালো। কুমারের কাছে সবসময় কিন্তু রিভলভার থাকে। ও কোমরে হাত দিল। তখন আমি সোনালি দি। তখন কুমার বলছে, তুমি এমন ভাবে ডাকছো, আমি ভাবলাম কোনো ছেলে ডাকছে। না, আমার গলাটা তো একটু ভারী বাবা। কোথায় যাচ্ছি? কোথাও একটা যাচ্ছে। এই আমার লাশ দেখা। তারপরে তো এখন দেখি কুমারও নেতা হয়ে গেছে। এখন তো তৃণমূলের সবাই নেতা। আমি এখন তৃণমূল করি না, আমি এখন সগর্বে বলি জয় শ্রীরাম। সোনালি দি, ফিরে আসবো একটু এই কয়েকজনের ব্যাপারে যাদের রিসেন্টলি ইডি রেড করেছে এবং টিএমসি খুব ঘনিষ্ঠ। এরা এই ঘনিষ্ঠ জায়গায় পৌঁছলো কি করে? এই ইনার সার্কেলটা কিভাবে গ্রো করলো? নেক্সাসটা কি ছিল? আপনাদের সময় তো এরা কেউ ছিল না। দেখো, যখন অভিষেক আসে 2014-তে, অভিষেক যখন ক্যান্ডিডেট হয়,
তারপরে দিদি শুরু হয় দিদিকে বলো প্রোগ্রাম। হুম। আমাদের রাতে থাকার একটা প্রোগ্রাম ছিল, এমএলএ কাউন্সিলর সবাই, মানে প্রত্যেকের লোক আমাদের কাছে আসবে না, আমরা লোকের কাছে যাব। আমার কেন্দ্র সাতগাছি, আমি 4 বারের ওখান থেকে এমএলএ ছিলাম। আমাকে অভিষেক ক্যামাক স্ট্রিটের অফিসে একদিন ডেকে বললো, সরে বেশি আমি শুনলাম তুমি নাকি রাত্রে থাকতে পারছো না। বাবা আমার বাচ্চাটা তো ছোট তখন, ও তার জন্য রেস্ট না। তখন আমি, আমার 2জন সিকিউরিটি ছিল, একজন হিন্দু আর একজন মুসলমান। সুজিত হিন্দু ছেলেটার নাম, আর মুসলমান ছেলেটার নাম হচ্ছে মুক্তার খান। আমি অভিষেক কেমন ভাবে বললো, তখন শওকত মোল্লা আমার পাশে দাঁড়িয়ে। শওকত মোল্লা কিন্তু তখন ক্যানিং এর এমএলএ হয়ে গেছে, কিন্তু শওকতকে সাতগাছিয়ার অবজারভার করা হয়েছে। আমি শওকতকে বললাম, কিরে শওকত, কে বললো যে অভিষেক আমাকে কি এই কথাটা বললো? শওকত তখন হাত ছেড়ে দিল, আমি যাই না। বললাম আচ্ছা। আমি খুব কাঁদলাম এসে মুক্তারের কাছে। আমি বললাম, মুক্তার, আমাকে অভিষেক বোধহয় রেস্ট নিতে বললো। তা মুক্তার বললো, কি বলছেন দিদি, আপনি তো 365 দিন, যদি আপনি 365 দিন এমএলএ মানে এতে আছেন, আসেন বিধানসভায় আসেন। না না, আপনি ভুল শুনেছেন। তখন আমি বললাম, আমার চোখটা খারাপ, আমার কানটা এত খারাপ, কিন্তু সত্যি তো আমাকে রেস্টে পাঠিয়ে দিল আমার দল। আমি কি করিনি এই দলের জন্য। মমতা ব্যানার্জি তো আপনারা সবাই জানেন, মমতা ব্যানার্জির পরিবারের জন্য আমি যা করেছি। আমি বক্তৃতাতেও বলেছি সেদিন যে মমতা ব্যানার্জির মা বেঁচে থাকলে আমাকে টিকিট কাটতেনই না। মমতাদিকে জিজ্ঞেস করতেন, তুই কেন কাটলি? মমতাদির মা, ওই যে আমি ডিম খেতে খুব ভালোবাসি, আমি উপরে রান্না করতাম আমার শ্বশুর বাড়িতে, হঠাৎ ফোন বাজতো। আমার ফোন নাম্বারটা এখনো মনে আছে, 22419346। আমি ফোনটা ধরতাম। মমতাদির বাড়িতে একটা মেয়ে কাজ করতো, সীমা, আমি তাকে কাজের মেয়ে বলে ছোট করছি না, সীমা আমাকে খুব ভালোবাসতো। তো বলতেন, সোনালি কি, ও ট দিয়ে কথা বলতো, সোনালি কি রান্না করতো? তখন আমি বললাম, এই তো সীমা, দেখ না ভাত মাছের ঝোল হয়েছে, দিদা কথা বলবে। মাসিমা কথা বলতো, ও সোনালি শুনলাম তুমি রান্না বান্না করছো। হ্যাঁ মাসিমা, আমি তো কিছুই রান্না করতে পারি না, রান্না করছি, শাশুড়ি বলে দিচ্ছে। আসবে নাকি আজকে আমার বাড়িতে? তখন বুঝতাম ডিম রান্না করেছে। কেন, কি মাসিমা, জোড়া প্যাক? তা মাসিমা বলতো, হ্যাঁ। মাসিমা একটু বয়স হয়ে গেছিল, মাসিমা বলতো, হ্যাঁ জোড়া প্যাক। জোড়া। আমার শাশুড়ি, আমরা বাঙাল তো, আমার শাশুড়ি বলতেন, ওই চললো, ফোন আইলো কালীঘাট থেকে, ওই চললো ফাল দিয়ে। আমাদের বাড়িতে আবার ডিম বেশি হতো না। ডিম হলেও আমার হাজবেন্ড বা ননদরা বলে, ডিম হলেও হাফ ডিম, তার উপরে আটা না ময়দার পুটটুট দিয়ে, ওরা নাকি ভীষণ ভালো খায় সেটা। আচ্ছা, আমি বেরিয়ে যেতাম। কিন্তু সত্যি তো আমাকে রেস্টে পাঠিয়ে দিল আমার দল। যখন দিদির মা অসুস্থ আমি খবর পেলাম, আমাকে তো যেতেই হবে, শ্রীকৃষ্ণের 2টো মা, আমার 2টো মা। তখন আমাকে কাজরি ব্যানার্জি, এখন যে কাউন্সিলর, তার হাজবেন্ড কার্তিক, সে বলল, সরদি তুই আসলে প্রেস তোকে কভার করে কেন? আমি তখন ডেপুটি স্পিকার। কিন্তু তখন আমি বললাম, তাহলে কার্তিক দিদিকে বলো আমাকে খবর না দিতে। আমি ডেপুটি স্পিকার, আমাকে তো প্রেস কভার করবি। যে ডেপুটি স্পিকার ঢুকছেন এই মুহূর্তে, মমতা ব্যানার্জির মায়ের শরীরের খবর নিতে ডেপুটি স্পিকার ঢুকছেন।